ওকে, তো আমি ভিডিও বানাচ্ছিলাম, কেটে গেছে। তো আবার শুরু করতেছি। তো আমরা রাজপুত্রা মডেল কলেজ এর আমরা বিষয়দায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী এবং মালিকানা পরিবর্তনের বিবরণীটা আমরা করব, ঠিক আছে? তো আমরা নিট বিক্রয় বের করার চেষ্টা করতেছিলাম, আমাদের ভিডিও মাঝখান দিয়ে কেটে গেল। তো আমরা এখানে বিক্রয় ছিল, বিক্রয় থেকে আমরা বাটাটা বাদ দেবো এবং এখানে আমাদের সমন্বয়ে অলিখিত বিক্রয় ছিল, সেটা আমরা যোগ করব, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমরা বাদ দেবো যে ফেরত, সরি বাট্টাটা আমরা বাদ দেবো। তো আমরা অ্যামাউন্টগুলো লিখি। প্রথম আমাদের বিক্রয় ছিল যে এখানে কত, চলো আমরা দেখি। বিক্রয় ছিল আমাদের এখানে, বিক্রয় সবসময় ক্রেডিট হয় 2,20,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো বিক্রয় ছিল আমাদের 2,20,000 টাকা, ঠিক আছে? তারপরে অলিখিত বিক্রয় সমন্বয় ছিল, সেটা হচ্ছে 50,000 টাকা। ওকে, এরপর আমরা কি করব, বাট্টাটা বাদ দেবো। যে আমাদের এখানে বিক্রয় বাট্টা কত ছিল, চলো দেখি। বিক্রয় বাট্টা, ইয়েস, আমাদের লস, সেটা হচ্ছে যে কত, 25,200। তাহলে 25,200 আমরা বাদ দেব, ঠিক আছে? তো আমরা এখন ক্যালকুলেটর ইউজ করব। ওকে, তো আমাদের 2,20,000 টাকা ছিল। তাহলে এখানে আমরা যোগ করি যে আমাদের 2,20,000 প্লাস হচ্ছে আমাদের 50,000 মাইনাস করবো আমরা 25,200। একটু মনোযোগ দিয়ে দেখি। তাহলে আমাদের আছে 2,40,800। ওকে, তো আমরা এখানে লিখবো যে আমাদের 2,40,800। তো এটা হচ্ছে বের হইলো আমাদের নিট বিক্রয়। ওকে, তো নিট বিক্রয় বের করলাম। এবার আমরা কী করবো, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের বাদ দেব। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, ঠিক আছে? তো চলো আমরা খুঁজি। আমরা প্রারম্ভিক মজুত পণ্য, আমাদের প্রারম্ভিক মজুত পণ্য কোথায় দেওয়া আছে? তো তো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেওয়া আছে 30,000 টাকা। তো আমরা লিখি প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। তো আপনারা কি করেন, বই এবং খাতা নিয়ে লেখার চেষ্টা করেন যেন আপনাদেরও আয়ত্ত হয়ে যায়, ঠিক আছে? তো প্রারম্ভিক মজুত পণ্য আমাদের ছিল 30,000 টাকা। তো আমরা একটু দেখবো যে এখানে আমাদের কোনো কাজ আছে কিনা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে। যদি কাজ থাকে তাহলে আমরা সেটা করতে হবে, আর কাজ না থাকলে আমাদের করার দরকার নেই। ওকে, তো মজুত পণ্য সম্পর্কে এখানে কিছুই বলেনি, তো আমরা লিখে দেবো সরাসরি সেকেন্ড ঘরে, সেটা হচ্ছে 30,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য। তো এবার আমরা নিট ক্রয় বের করবো। নিট ক্রয় বের করার জন্য আমাদের এখানে পণ্য ক্রয় দেওয়া আছে। পণ্য ক্রয় বলছে 75,000 টাকা। তো সরি, আমি বাট্টাটা ভুল লিখছি, না, নগদ তহবিলে টাকাটা 25,200 লিখে ফেলছি, সরি, এক্সট্রিমলি সরি। এখানে আমাদের বাট্টাটা হবে ডেবিট পাশে, এটা 3,000 টাকা। সরি ফর দ্য মিস্টেক, এখানে আমাদের হবে যে 3,000 টাকা। তাহলে আমাদের অ্যামাউন্টটা হবে যে 70 থেকে 3 গেলে আর হচ্ছে 2,67,000। ইয়েস, ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো এখন আমরা নিট ক্রয় বের করব। নিট ক্রয় বের করার জন্য ক্রয় আছে 75,000 টাকা। বাট্টা ক্রয় করলে বাট্টা দেয় লাভ হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কত, 1,000 টাকা। তাহলে বাদ দিতে হবে। আর দেখি আমাদের এখানে কিছু আছে কিনা, ফেরত বা আদার্স কিছু, না। তারপর আমরা এখন সমন্বয়ে দেখব যে আমাদের পণ্য সম্পর্কে কিছু বলছে কিনা বা ক্রয় সম্পর্কে কিছু বলছে কিনা। যদি থাকে লিখবো, আদারওয়াইজ লেখার দরকার নেই। ওকে, তো কিছুই বলেনি, ফাইন। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা লিখবো ক্রয়। নিট ক্রয় বের করার জন্য ক্রয় ছিল আমাদের 75,000 টাকা। এর থেকে আমরা কি করব, বাট্টাটা বাদ দিব। তো এখানে আমাদের বাট্টাটা ছিল কত, 1,000 টাকা। বাদ দিলে আমাদের নিট ক্রয়টা বেরোবে, সেটা হচ্ছে আমাদের 74,000 টাকা। এরপর আমরা যোগ করব ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ আমাদের এখানে কোনটা কোনটা আছে আমরা একটু দেখি। ক্রয় সংক্রান্ত খরচ নেই, ক্রয় সংক্রান্ত খরচ নেই। ওকে, ঠিক আছে। তাহলে ক্রয় সংক্রান্ত খরচ নেই, আমরা কী করবো, একটু যোগ করব যে 30,000 এবং 74,000 যোগ করলে হচ্ছে যে আমাদের 4, আর এখানে হচ্ছে 11, 1,14,000। এখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দেবো, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বেরোবে, ঠিক আছে? তো সমাপনী মজুত পণ্য সম্পর্কে এখানে বলছে যে 40,000 টাকা, আর বাজার মূল্য বলছে 30,000 টাকা। তো আমরা জানি মেবি রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য আমাদের
ক্রয় মূল্য বাজার মূল্য থেকে যেটা ছোটো হবে আমরা সেটা লিখব। তাহলে 30,000 টাকা লিখব। তাহলে এখানে আমরা লিখব বাদ সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্যটা আমাদের এখানে বাদ দিতে হবে 30,000 টাকা। তো 1,14,000 থেকে যদি 30,000 টাকা চলে যায় তাহলে থাকবে 74,000 টাকা। তো এটা বের হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা এখানে লিখছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে আমরা কী করবো, বাদ দিব। তো আমরা এখানে বাদ দিই, বাদ দিলে আমাদের মোট মুনাফা বেরোবে। তো এটা একটু আমরা ক্যালকুলেটর সাহায্য করি। তাহলে এখানে 2,67,000, 2,67,000 মাইনাস হচ্ছে 74,000, তাহলে হচ্ছে 1,93,000 টাকা। আমাদের মোট মুনাফা বের হলো 1,93,000 টাকা। ওকে, তো এটার নাম দেবো আমরা মোট মুনাফা। এর পরবর্তী স্টেপটা হলো আমাদের পরিচালন মুনাফা বের করা। তো পরিচালন মুনাফা বের করতে হলে আমাদের এখানে কি করতে হবে, পরিচালন মুনাফাটা বাদ দিতে হবে না, পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয় আমরা বাদ দিব। তো তোমরাও সাথে সাথে লেখো আমার সাথে, যেন দুজন একসাথে শেষ হয়, ঠিক আছে? দুজন বলতে যারা করতেছে তাদের আর আমার। ওকে, তো আমরা পরিচালন ব্যয়গুলো খুঁজি। পরিচালন ব্যয় বলতে এখানে আমাদের কোনটা কোনটা আছে, যেমন এখানে আমাদের অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা আছে, দেনা সঞ্চিতি আছে, যেগুলো আমাদের কুঋণ বলতাম আমরা, ঠিক আছে? তো এটা আছে, ওকে ফাইন। এখানে বিক্রয় পরিবহন আছে, এটা আমাদের বিক্রিত পণ্য, পরিচালন ব্যয়। বেতন আমাদের পরিচালন ব্যয়, এটার সাথে কাজ আছে। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য বলছে, তো 1 বছর অবলম্বন যাবে, এবছর ইউজ করার কারণে এটা আমাদের পরিচালন ব্যয়। ওকে, আর এখানে কি দেখি, এখানে হচ্ছে যে আমাদের এই যে দেনাদারের বিষয়টা, এখানে আমাদের অনাদায়ী পাওনা, এখানে এই কাজটা করতে হবে। তারপর হচ্ছে যে অপ্রত্যাশিত ক্ষতি, এটা হচ্ছে অন্যান্য ক্ষতির মধ্যে আসবে। আর হচ্ছে সম্পত্তির অপচয়, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। ওকে, তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা এটা আমরা লাস্টে করি, ঠিক আছে? প্রথমে আমরা লিখবো যে বিক্রয় পরিবহন, যেটা কাজ আছে ওইগুলো আমরা লাস্টে লিখব। প্রথমে লিখব বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন। তো বিক্রয় পরিবহন অ্যামাউন্টটা আমাদের ছিল যে এখানে কত, 3,000 টাকা। তো আমরা লিখি এখানে কাজ থাকলে আমরা ফার্স্ট কলামে লিখবো, আর কাজ না থাকলে আমরা সেকেন্ড কলামে লিখবো, ঠিক আছে? তারপর হচ্ছে বেতন। তো বেতন বলছিল এখানে আমাদের বেতন বলছে 10 মাসের। তার মানে এই যে টাকাটা দেওয়া আছে এটা 10 মাসের বেতন দেওয়া আছে, কিন্তু আমরা 12 মাসে বেতন দিতে হবে, ঠিক আছে? তো 12 মাসে বেতন দিয়ে তার মানে 2 মাসের বেতন তো আমাদের এখানে দেওয়া হয়নি, ঠিক আছে? তাহলে এই যে 20,000 টাকা, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 মাসের বেতন বেরোবে, সেটাকে আমি 2 দিয়ে গুণ করলে 2 মাসের বেতন বেরোবে, ঠিক আছে? তাহলে মোট 12 মাসের বেতনটা আমাদের দেখাতে হবে। তো আমরা বেতন লিখবো যে এখানে 20,000 টাকা, এটা হচ্ছে 10 মাসের। আর 2 মাসের বেতন এখনও দিইনি, সেটা হচ্ছে বকেয়া। বকেয়া আছে আমাদের 4,000 টাকা। তাহলে মোট হবে যে আমাদের এখানে কত, 24,000 টাকা, ঠিক আছে? আমরা জানি যে বকেয়া থাকলে যোগ করি, অগ্রিম থাকলে বিয়োগ করি। ওকে, বেতন গেল। এরপর হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন, 10 বছরের জন্য বলছে, 1 বছরের জন্য আমরা অবলোপন করবো। এখানে 80,000 টাকা দিছে, তাহলে 80,000কে 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখব ইজারা সম্পত্তির সম্পত্তি তাই তো, সরি, ইজারা সম্পত্তির অবলোপন 80,000 10% হচ্ছে আমাদের কত, 8,000 টাকা। মানে 80,000কে 10 দিয়ে ভাগ করলে 8,000 টাকা, 1 বছরের জন্য 8,000 টাকা। তারপর এখানে আসতেছি আমাদের আর কি থাকতেছে, যন্ত্রপাতির অপচয়টা বের করে তারপর আমরা কুঋণ বিষয়টা করতেছি, ঠিক আছে? এখানে লিখবো আমরা যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয়। সেটা হচ্ছে বলছে আমাদের কত, সেটা বলতে আমাদের 10%। তো আমাদের যন্ত্রপাতি কত দেওয়া আছে চলো আমরা দেখি। আমাদের এখানে যন্ত্রপাতি সমান দেওয়া আছে 40,000 টাকা, তার 10% হবে কত, একটা শূন্য বাদ, 4,000 টাকা। তো এই পর্যন্ত হচ্ছে যে আমাদের পরিচালন ব্যয়। এখন আমরা কুঋণ বিষয়টা করব। তো এখানে আমি একটু শর্ট করে লিখে দিই। কুঋণ বিষয়টা হচ্ছে যে যেমন মনে করো পুরাতন অনাদায়ী পাওনা, আগে সেটাকে কুঋণ বলা হয়তো, বর্তমানে সেটাকে আমাদের অনাদায়ী পাওনা বলা হয়, ঠিক আছে? অনাদায়ী, আমরা একটু শর্ট করে লিখি, অনাদায়ী পাওনা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এটার সাথে যোগ করব যে আমরা নতুন অনাদায়ী পাওনা, এটার সাথে আমরা যোগ করব যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি,
এর সাথে আমরা বিয়োগ করবো যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, এর মধ্যে পুরাতন অনাদায়ী পাওনা এবং পুরাতন পাওনা সঞ্চিতি এগুলো থাকবে আমাদের রায়া মিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি পুরাতন রায়া মিলে থাকবে পুরাতন অনাদায়ী পাওনা এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এগুলো থাকবে আমাদের সমন্বয়। ঠিক আছে, তো আমরা এখানে দেখি আমাদের এখানে দেওয়া আছে অনাদায়ী দেনা বা সঞ্চিতি, এখানে দেওয়া আছে আমাদের এটা হচ্ছে অনাদায়ী দেনা বা প্রথমটা পুরাতন, আর এটা হচ্ছে সঞ্চিতি যেটা হচ্ছে পুরাতন। তো এই অংশের মধ্যে এটার মান দেওয়া আছে আমাদের এখানে প্রথমটা 2000 টাকা, আর সঞ্চিতি এখানে দেওয়া আছে যে আমাদের 4000 টাকা। তো সঞ্চিতি হচ্ছে যে বিয়োগ করতে হয়, এই জন্য সঞ্চিতি মাইনাস দিলাম। ঠিক আছে, তারপরে এখানে দেখো এখানে বলছে যে দেনাদার থেকে 3000 টাকা আদায় করতে পারবো না, আদায়যোগ্য নয়। তাহলে দেনাদার থেকে 3000 টাকা আদায় করতে পারবো না। সমন্বয় বলছে এই দুইটা সমন্বয় থাকবে, বলছিলাম যে এই দুইটা কোথায় থাকবে সমন্বয়। 3000 টাকা আদায় করতে পারবো না, তাহলে নতুন নতুন অনাদায়ী পাওনা হচ্ছে যে কত 3000। ওকে, সঞ্চিতিটা কীভাবে বের করে এবার, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কীভাবে বের করে, এটা বের করে যে প্রথমে আমাদের কী করতে হবে, নিট দেনাদার বের করতে হবে। তো নিট দেনাদার বের করার জন্য প্রথমে আমরা এখানে দেখি আমাদের দেনাদার কত দেওয়া আছে, দেনাদার দেওয়া আছে 50,000। ঠিক আছে, দেনাদার আছে এখানে 50,000। আর এখানে বললো যে বিক্রয় করছি আমরা 50,000, কিন্তু এটা টাকাটা কী করি এখন হিসাবভুক্ত করিনি। তার মানে এখানে 50,000 টাকা বিক্রি করলে বাকিতে বিক্রি করলে ওই দেনাদার বাড়বে না। তাহলে দেনাদার এখানে ছিল 50,000, আর এখন 50,000 মোট হবে 1 লক্ষ দেনাদার। 1 লক্ষ টাকা হবে আমাদের কি দেনাদার। তো দেনাদার আর নতুন আমি বলছি যে নতুন দেনাদার থেকে আমি কত টাকা আদায়যোগ্য হচ্ছে না, 3000 টাকা আদায়যোগ্য হচ্ছে না, তো আমরা এটা বাদ দিব যে 3000 টাকা। তো এটা হচ্ছে আমাদের নিট দেনাদার। এর উপর আমাদের বলছে যে অবশিষ্ট দেনাদারের উপর আমাদের সঞ্চয় ধরতে হবে কত 5%। তো 5% আমরা সঞ্চয় ধরি 5%, তাহলে আমাদের বেরোচ্ছে যে 4850। তো এখানে লিখতেছি আমরা 4850। ঠিক আছে, তো এই অ্যামাউন্টগুলো আমরা এখন আমাদের খাতায় উঠাবো। ঠিক আছে, আমাদের মেইন অঙ্কে উঠাবো। তো এটা শর্ট ফর্মে জাস্ট এমনি লিখে দিলাম বুঝার জন্য। তো এখানে জায়গা হচ্ছে না, আমরা একটা নতুন পেজ নিই। তো এখানে আমরা লিখি, তাহলে আমাদের কী কী ছিল চলো আমরা দেখি। আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে যে অনাদায়ী দেনা, এটা হচ্ছে পুরাতন অনাদায়ী দেনা, যেটা আমাদের রায় মিলে দেওয়া ছিল সেটা ছিল 2000 টাকা। তো যেহেতু এটা কাজ আছে আমরা 2000 টাকা লিখব, যোগ নতুন অনাদায়ী দেনা হচ্ছে যে আমাদের 3000 টাকা, বিয়োগ আবার যোগ নতুন, আমি ডট ডট দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য, তোমরা একটু ডট ডটগুলো অ্যাভয়েড করবা, লিখতে হবে তোমাদেরকে। অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা বেরিয়েছিল আমাদের 4850। হ্যাঁ, মাইনাস করবো আমরা পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি। ওকে, যেটা আমাদের এখানে ছিল যে কত এই তো 4000 টাকা। ঠিক আছে, আর এটা মাইনাস করতে হবে। তো এবার আমরা ক্যালকুলেশন করি যে আমার 2000 প্লাস 3000 5000 প্লাস হচ্ছে আমাদের 4850, এখান থেকে আমরা বাদ দেবো 4000 টাকা, তাহলে আমার থাকবে 5850। ঠিক আছে, 5850। তো এর মাধ্যমে আমি কি করলাম, পরিচালন ব্যয়গুলো সব লিখে ফেললাম। এখন আমরা পরিচালন ব্যয় সবগুলো যোগ করব। চলো দেখি আমরা। তো প্রথমে দেওয়া আছে যে এখানে 3000 24000 8000, 3000 যোগ 24000 যোগ 8000 যোগ হচ্ছে আমাদের 4000। ওকে, এই পাশেটা শেষ। এবার এই পাশে আমরা বের করতাম 5850, তাহলে 5 যোগ 5850। ওকে, তো যোগ করার পর আমাদের আসে 44,850। ওকে, তো আমরা লিখবো যে আমাদের পরিচালন ব্যয় হচ্ছে যে 44,850। তো পরিচালন ব্যয়টা আমরা এখানে লিখছিলাম যে পরিচালন ব্যয় আমরা কী করবো বাদ দিব। মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের পরিচালন মুনাফা বেরোবে, তাহলে আমরা এটা বাদ দিব। বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তো আমাদের মোট মুনাফা ছিল 1 লক্ষ কত, পরিচালন মুনাফা ছিল 1,93,500 টাকা। 93,000 টাকা। এর থেকে আমরা মাইনাস করব
আমাদের এটা 44,850। তাহলে আমাদের অ্যামাউন্ট আসবে 1,48,150। আমাদের অ্যামাউন্ট আসবে 1,48,150। এটার নাম দেবো আমরা পরিচালন মুনাফা। যদি মাইনাস আসতো আমরা বলতাম যে পরিচালন মুনাফা। ঠিক আছে, তো এর সাথে আমরা কি করব, অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় থাকলে সেটা বিয়োগ করব। চলো দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। যেমন আমরা এখানে উপভাড়া দেখতেছি, এটা হচ্ছে আমাদের কি অন্যান্য আয়। তো এখানে 2 বছরের জন্য বলছে, আমরা বাদ দেবো অগ্রিমটা, এই বছরটা ধরবো শুধু। তারপরে অন্যান্য আয় আর কি আছে, চলো দেখি। কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের অন্যান্য আয়। এরপরে যে যন্ত্রপাতি থেকে আমরা বিনিয়োগ থেকে আমরা যে সুদটা পাবো সেটা হচ্ছে অন্যান্য আয়। এখানে আমাদের হিসাবটা রাখতে হবে কত মাসের জন্য, আমরা এই বছরের জন্য, এই বছরের মধ্যে কত মাস পরে সেটার উপর আমরা সুদটা ধরবো। তারপরে এখানে আমাদের না আর নাই। ঠিক আছে, এবার আমরা এখানে দেখি আছে কি না। এখানে আমাদের না, তো এখানে আমাদের একটা অন্যান্য ব্যয় আছে, এটা আসবে অন্যান্য ব্যয়ের মধ্যে। তো আমরা প্রথমে অন্যান্য আয়গুলো লিখি। তাহলে আমরা লিখবো যে যোগ অন্যান্য আয়। তো অন্যান্য আয়গুলো লিখলাম। তো অন্যান্য আয়ের প্রথমে আছে যে বিনিয়োগের সুদ। আচ্ছা, বিনিয়োগের সুদ, কিন্তু এখানে কি বিনিয়োগের সুদ লেখা আছে? বিনিয়োগের সুদ লেখা নেই, তার মানে এটা প্রদেয় ছিল, রাইট? এটা প্রদেয় ছিল, মানে বিনিয়োগের সুদটা এখনো পাইনি, প্রাপ্য। ঠিক আছে, তো এটা সম্পদেও আসবে, যেহেতু সমন্বয়, এটা সম্পদে আসবে। ওকে, তাহলে এখানে লিখবো যে বিনিয়োগের সুদ। তো এখানে বিনিয়োগের সুদ ছিল আমাদের 80,000 টাকা। 80,000 টাকা, যেটা সুদ হচ্ছে 10%। ঠিক আছে, যে সুদ কত, 10% প্লাস। চলো আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা হিসাব করতে 24 সালের। তার মানে হচ্ছে যে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছর হিসাব করতেছি, কিন্তু এখানে হচ্ছে যে জুলাই থেকে শুরু হয়েছে, মানে 7 মাস থেকে শুরু হয়েছে। তো আমরা গুনবো 7, 8, 9, 10, 11, 12, তার মানে 6 মাসের 6 মাস পরে বিনিয়োগ করা হয়েছে। তো বাকি 6 মাসে আমরা সুদ পাবো, এখানে পুরো বছরে পাবো না। ঠিক আছে, তো আমরা 6 মাসের সুদ পাবো। তো আমরা লিখবো যে 6 দিয়ে গুণ করবো এবং 12 দিয়ে কী করবো, ভাগ করবো। 12 দিয়ে গুণ করলে 1 মাসেরটা বেরোবে, 6 দিয়ে গুণ করলে 6 মাসেরটা বেরোবে। তো আমরা করি, তাহলে হচ্ছে যে 80,000 10% হচ্ছে 8,000। তাহলে 8,000কে আমরা 12 দিয়ে ভাগ করি। 8,000কে আমরা 12 দিয়ে ভাগ করি, একটা অ্যামাউন্ট আসবে, সেটাকে আমরা 6 দিয়ে কী করবো, গুণ করবো। 8,000 ভাগ হচ্ছে আমাদের 12, গুণ হচ্ছে আমাদের 6, তাহলে আমাদের আসতে 4,000 সামথিং। তো আমরা 4,000 লিখবো। আচ্ছা, অর্ধেক করলে তো 4,000-ই আসবে, খেয়াল করিনি। তাহলে এখানে হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, সরি, ওকে। 6/12 এটা তো হাফই হয়। ওকে, তারপর হচ্ছে যে আমাদের এখানে দেওয়া আছে যে কমিশন প্রাপ্তি। এই তো কমিশন প্রাপ্তি বলছে ক্রেডিটে থাকবে, যেহেতু আয় 1,200 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের কত, 1,200 টাকা। কাজ থাকলে আমরা ফার্স্ট ঘরে লিখবো, আদারওয়াইজ সেকেন্ড ঘরে লিখবো। তারপর আমাদের এখানে আছে উপভাড়া। উপভাড়ার সাথে আমাদের এখানে কাজ ছিল, ওই জন্য এই তো উপভাড়া 2 বছরের জন্য বলছে। আমরা শুধু এই বছরের হিসাব করব। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আমরা শুধু এক্সিস্টেড বছরের, মানে বর্তমান বছরেরটা হিসাব করি। তার মানে লিখবো উপভাড়া। উপভাড়া আমরা 2 দিয়ে ভাগ করবো, বিকজ এটা 2 বছরের জন্য। আমরা এই বছরটা দেবো, 20,000 টাকা বলছিল। তাহলে আমরা এখানে লিখবো 20,000 ভাগ হচ্ছে আমাদের কত, 2, তাহলে আমাদের হবে 10,000 এই বছরের জন্য। ঠিক আছে, থেকে আর কোনো আছে, আর কিছু আছে কিনা আমরা দেখি। উপভাড়া লিখছি আমরা, কমিশন প্রাপ্তি লিখছি, বিনিয়োগের সুদও লিখছি, আর কিছু তো দেখা যাচ্ছে না। তো এগুলোই, তো এগুলো আমরা কী করবো, সবগুলো যোগ করব। 4,000 আর 1,000, 5,000, 5,000, 10,000, 15,000, এখানে 200, তাহলে হচ্ছে 15,200। এটা আমাদের যোগ করতে হবে। তা আমরা বাদ করবো যে আমরা অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয় বাদ করবো। অন্যান্য ব্যয়ের মধ্যে আমাদের জাস্ট একটাই জিনিস ছিল, যে অপ্রত্যাশিত ক্ষতি, সেটা হচ্ছে যে কত, 1,200 টাকা। ওকে, আর কিছু আছে কি না আমাদের দেখতে হবে। যে ঋণ নিলে ঋণের সুদ দিতে হয় না, নাই, না, নাই। তাহলে আমরা এটাই লিখবো, অপ্রত্যাশিত ক্ষতি, বা এটা বিবিধ ক্ষতি লিখতে পারি। ঠিক আছে, বিবিধ, এভাবে মনে হয় বানানটা, বিবিধ ক্ষতি।
তো বিবিধ ক্ষতির অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত 1200 টাকা। যেহেতু একটাই আর নাই, তাহলে আমরা সরাসরি লাস্ট কলামে লিখে ফেলবো যে 1200 টাকা। ওকে, তো চলো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন হলো, আমরা প্রথমে 1 লক্ষ, আমাদের ছিল 1,48,150 টাকা, সেটার সাথে আমরা যোগ করব 15,200 আর মাইনাস করবো আমরা 1200। তাহলে আমাদের অ্যামাউন্ট আসবে 1,62,150। এই 1,62,150 হচ্ছে আমাদের আনসার। 1,62,150 এটা হচ্ছে আমাদের আনসার। এটার নাম হচ্ছে আমাদের নিট মুনাফা। ওকে, তো এর পরবর্তী ভিডিওতে আমরা করব মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজুক উত্তরা মডেল কলেজের আসা 2025 সালে যে বিষয়দায় বিবরণী ছিল, সেটা আমরা গত ভিডিওতে আমরা বলেছি বা করেছি। এখন আমরা মালিকানা সত্ত্বের বিবরণীটা করব। ঠিক আছে? তো মালিকানা সত্ত্বের বিবরণী হচ্ছে আমরা কেমনে করব, এখানে আমাদের মূলধন থাকে, মূলধনের সাথে আমাদের নিট লাভ হলে আমাদের যোগ করতে হয়, নিট ক্ষতি হলে আমাদের বিয়োগ করতে হয়। তারপরে হচ্ছে যে আমাদের উত্তোলন থাকলে বাদ দিতে হয়, আর হচ্ছে যে সাধারণ সঞ্চয়ী থাকলে যোগ করতে হয়। ঠিক আছে? তো দেখি আমাদের এখানে মূলধন আছে কিনা। আমাদের মূলধন আছে, আমাদের হচ্ছে যে মূলধন হচ্ছে ক্রেডিট 98,000 টাকা। তো আমরা এখানে লিখব খাতায় যে মূলধন লিখব আমরা 98,000 টাকা। এর সাথে আমরা যোগ করব আমাদের নিট লাভ। আচ্ছা, আরেকটা বিষয়, যে এখানে অতিরিক্ত মূলধন আছে নাকি আমাদের সেটাও দেখতে হবে, যে এখানে অতিরিক্ত মূলধন সম্পর্কে কিছু বলা আছে কিনা। না, নেই। ওকে, তাহলে আমরা মূলধন 98,000 টাকা লিখলাম। এখন আমরা লিখব যে নিট লাভ। তো নিট লাভ গত ভিডিওতে আমরা করেছি, সেখান থেকে আমরা নিট লাভ বেরিয়েছে আমাদের 1,62,150। আমরা সেটা লিখব 1,62,150। ইয়েস, এটা আমাদের যোগ করতে হবে। তো যারা বিশদের বিবরণীর ভিডিওটি দেখেনি অবশ্যই সেটা দেখতে হবে, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তো এখানে হচ্ছে 98,000 টাকা প্লাস হচ্ছে আমাদের 1,62,150। তাহলে আমাদের আসলে 2,60,500, 2,60,150, সরি। এখন আমাদের উত্তোলনগুলো বিয়োগ করতে হবে। যে আমরা দেখি আমাদের উত্তোলন কোথায় আছে। উত্তোলন একটা আছে আমাদের এখানে, যে কি 20,000 টাকা। এছাড়া পণ্য উত্তোলন বা সাধারণ বিমা, সাধারণ বিমা না, সরি, জীবন বিমা বা আয়কর থাকলে সেটাও বাদ দিতে হবে, সেটা উত্তোলন। তো আমাদের উত্তোলন একটাই আছে, তাহলে আমরা উত্তোলন বাদ দিব, যে বাদ উত্তোলন। উত্তোলন তো উত্তোলন হচ্ছে আমাদের 20,000 টাকা, সেটা আমাদের বাদ দিতে হবে। তো আমরা এখান থেকে যদি 20,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের থাকবে 2,40,150। তো লাস্ট আমাদের যোগ করতে হবে সাধারণ সঞ্চিতি, যেটা আমাদের লাস্টে দেওয়া আছে, আমরা দেখলাম সাধারণ সঞ্চিতি। তো সাধারণ সঞ্চিতি এখানে দেওয়া আছে যে আমাদের কত 30,000 টাকা, সেটা যোগ করতে হবে। তো যোগ করলে আমাদের এখানে হচ্ছে 2,70,150। তাহলে এটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। সমাপনী মূলধন, এই মূলধনটা নিয়ে আমরা পরবর্তী বছর আবার বিজনেস শুরু করব। এই বছরের জন্য সমাপনী, পরবর্তী বছরের জন্য এটা প্রারম্ভিক। ওকে, তো এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের বিবরণী। এরপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী করব। আসসালামু আলাইকুম। রাজুক উত্তরা মডেল কলেজ এর বিষয়দায় 9 নম্বর সৃজনশীল প্রশ্ন, যে বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। তো এর আগে আমরা বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী এর আগের ভিডিওতে আমরা করেছি। আজকে আমরা করব আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তো যারা এই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেগুলো আগে দেখে নিবে। তো বিষয়দায় বিবরণী দেখাতে হয় আমাদের। বিষয়দায় বিবরণী মূলত আমাদের এরকম, যে ইকুয়াল টু এল প্লাস ওই, মানে হচ্ছে এখানে আমাদের সম্পদকে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান দেখাতে হবে। ঠিক আছে? এর মধ্যে যে মালিকানা সত্ত্ব বিষয়টা আছে, মালিকানা সত্ত্বের বিবরণীটা আমরা করে ফেলছি। ঠিক আছে? তো আমরা সম্পদ এবং দায় বের করে মালিকানা সত্ত্বটা যোগ করে আমাদের দেখাতে হবে যেটা কি সমান। তো চলো আমরা সম্পদ লিখব। তো সম্পদ লেখার আগে আমাদের প্রথমে স্থায়ী সম্পদগুলো লিখতে হবে। এই জন্য আমরা এখানে লিখব স্থায়ী সম্পদ। চলো দেখি স্থায়ী সম্পদ কোনগুলো আছে। স্থায়ী সম্পদ আছে যে আমাদের এখানে প্রথম থেকে আমরা দেখি, এখানে আছে আমাদের যন্ত্রপাতি।
যন্ত্রপাতি আছে, স্থায়ী সম্পদ, এছাড়া আমাদের ইজারা আছে, আর আর নেই। তো যন্ত্রপাতির সাথে আমরা এখানে অবচয় বের করছিলাম, পুঞ্জীভূত অবচয়টা আমাদের বাদ দিতে হবে, আর এখানে ইজারার সাথেও অবলম্বন ছিল, সেটাও আমাদের বাদ দিতে হবে। তো চলো করি, প্রথম হচ্ছে যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি আমরা বের করছিলাম কত, যন্ত্রপাতি আমাদের ছিল যে এখানে কত ছিল, যন্ত্রপাতি 40,000 টাকা, বাদ পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় আমাদের এখানে 10%, দ্যাট মিন আমাদের 4,000 টাকা। তার মানে এখন যন্ত্রপাতির এখন দাম হচ্ছে যে আমাদের 34,000 টাকা, অ্যাকচুয়ালি 36,000 টাকা, সরি। হ্যাঁ, এরপর আমরা ইজারা লিখব, ইজারা সম্পত্তি। এখান থেকে আমাদের অবলম্বনটা বাদ দিতে হবে। তো হ্যাঁ, চলো, ইজারা সম্পত্তি হচ্ছে 80,000 টাকা, যেটা বলছিলাম আমাদের 10 বছরের জন্য। তাহলে এই বছরটা আমরা বাদ দিয়েছি 8,000 টাকা। তাহলে আমাদের আর ইজারা সম্পত্তির দাম থাকবে 72,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এরপর আমরা লিখবো যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো আমাদের বিনিয়োগ দেওয়া আছে একটা, সেটা লিখবো। তাহলে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে, আসলে এটাতে প্রবলেম হচ্ছে যে সবার প্রবলেম হয় একটা জিনিসে, চলতি সম্পদ বের করতে এবং চলতি দায় বের করতে। আচ্ছা, তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগ দেওয়া ছিল, বিনিয়োগ হচ্ছে যে কত, 80,000 টাকা। তাহলে আমরা লিখবো বিনিয়োগ 80,000 টাকা, কাজ নেই এই জন্য সেকেন্ড কলামে। ঠিক আছে, এরপর আমরা বের করবো চলতি সম্পদ। তো চলো চলতি সম্পদগুলো বের করি। তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেনাদার দেওয়া আছে 50,000 টাকা। এর সাথে কাজ আছে, এখানে কাজ কি, যে দেনাদারের সাথে আমাদের এখানে কি করতে হবে, ওই যে অলিখিত দেনাদার, এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে আমাদের প্রথমে 3,000 টাকা বাদ দিতে হবে। এরপরে অবশিষ্ট টাকাটা আমাদের অবশিষ্ট মানে দেনাদার থেকে যতটুকু পাবো না বলে আমি সন্দেহ করতেছি, সঞ্চিতি রাখতেছি, সেই টাকাটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা একটু এখানে দেখাই দিই, যে এখানে আমরা লিখবো যে দেনাদার, দেনাদার হচ্ছে আমাদের 50,000 টাকা প্লাস অলিখিত দেনাদার, অলিখিত দেনাদার সেটাও 50,000 টাকা। তাহলে যোগ করলে হচ্ছে আমাদের 1,00,000 টাকা। ওকে, তো এরপরে আমি বলতেছি যে দেনাদার থেকে আমাদের কত পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না, অনাদায়ী, অনাদায়ী দেনা, দেনা থেকে পাওয়া যাচ্ছে না 3,000 টাকা, সরি 3,000 না, কত ছিল যেন, 3,000, হ্যাঁ 3,000 টাকা পাওয়া যাচ্ছে না, তার মানে পাওয়া যাবে কত, 97,000 টাকা। এর মধ্যে আমি 5% কি করতেছি, সঞ্চিতি রাখতেছি। তো বাদ দেব আমি অনাদায়ী সঞ্চিতি, অনাদায়ী সঞ্চিতি। তো দেখি 97,000 টাকার 5%, 97,000 গুণ 5%। ওকে, তো এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 4,850। তো এটা আমাদের বাদ দিতে হবে, তাহলে আমাদের দেনাদার পরিমাণটা বেরোবে। ওকে, তো আমরা দেনাদার পরিমাণটা লিখি, যে 97,000 থেকে এখন আমরা বাদ দিব যেটা আমরা সঞ্চিত রাখছিলাম, সেটা হচ্ছে 4,850। তাহলে আমাদের 92,000, তাহলে এখানে হচ্ছে যে 92,000, সরি 92,150। এটা হলো আমাদের নিট দানাদার। ওকে, তো এটা হচ্ছে আমাদের লিখতে পারি এখানে যে এটার নাম হচ্ছে আমাদের কি, নিট দানাদার। চলো এরপর দেখি আমাদের চলতি সম্পদগুলো আর কি কি আছে, যেমন এখানে নগদ তহবিল দেওয়া আছে। তো আমরা লিখবো নগদ তহবিল, নগদ তহবিল, নগদ তহবিল লিখবো আমাদের কত টাকা, নগদ তহবিল দেওয়া আছে আমাদের 25,200 টাকা, 25,200। ওকে, এরপরে আমাদের কি কি দেওয়া আছে, এরপরে আমাদের বিনিয়োগ আমরা লিখছি, বিনিয়োগের এই যে সুদ, বিনিয়োগ থেকে আমরা বিনিয়োগ করলে যে সুদটা পাই, সেটা কিন্তু আমরা এখানে পাইনি, কোনো জায়গায় লেখা নেই যে বিনিয়োগের সুদ আমরা পাইছি। ঠিক আছে, তার মানে 10% দেওয়া আছে, আমরা বিনিয়োগের সুদটা পাইনি, প্রাপ্য আছে। ঠিক আছে, আর যদি এরকম পার্সেন্টেজ বা এরকম সমন্বয় দেওয়া থাকে, এটা দুই দুই জায়গায় আসে। ঠিক আছে,
তো যেহেতু একবার লিখে ফেলছি বিনিয়োগের সুদ আর প্রাপ্য বিনিয়োগের সুদ ক্রেডিট, প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, তাহলে আমার প্রাপ্য বিনিয়োগটা এখানে হবে প্রাপ্য বিনিয়োগ সম্পদ, ঠিক আছে, চলতি সম্পদ, প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ, সেটা হচ্ছে যে এখানে আমাদের ৮০,০০০ টাকার 10% ৮,০০০ টাকা, তার মধ্যে ৬ মাসের ধরতে হবে, মানে হাফ ধরতে হবে, মানে ৪,০০০ টাকা। তো প্রাপ্য বিনিয়োগের সুদ ৪,০০০ টাকা। এরপর দেখি আমাদের চলতি সম্পদ আর কি কি দেওয়া আছে। চলতি সম্পদ আমাদের এরপরে চলতি সম্পদ, ওকে, উপভাড়া, না উপভাড়া তো দায়, উপভাড়া হবে না। চলো এখানে দেখি, এই তো সমাপনী মজুত পণ্য আমাদের চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কোনটা হবে, যেটা ছোট অ্যামাউন্ট 30,০০০ টাকা। এরপর দেখি আমাদের আর কিছু আছে কিনা। চলো এটা তো দেনাদারের মধ্যে লিখে ফেলছি 50,০০০ টাকাটা। তো এরপর আর কিছু নেই, দেখা তো যাচ্ছে না। ওকে, তো দ্যাটস ইট, এতটুকুই। এখন আমরা এগুলো আচ্ছা সরি, সম্পদ আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে অলিক সম্পদ, যেমন বিলম্বিত বিজ্ঞাপন যদি এরকম থাকে তখন আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে নাই, তাহলে আমরা লিখতেছি না, এতটুকুই আছে আমাদের হিসাব। তো আমরা এখন চলতি সম্পদগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে চলতি সম্পদগুলো আমরা যোগ করি। প্রথম হচ্ছে ৯২,১৫০ প্লাস হচ্ছে আমাদের ২৫,২০০ প্লাস হলো আমাদের ৪,০০০, এরপর হচ্ছে আমাদের ৩০,০০০, ১,৫১,০০০, ১,৫১,৩৫০। তো এখন আমরা সবগুলো সম্পদ, এই যে আমরা সম্পদ লিখছি, স্থায়ী সম্পদ, তারপর বিনিয়োগ, তারপর এখানে চলতি সম্পদ, সবগুলো সম্পদ যোগ করব, তাহলে আমাদের মোট সম্পদ বেরোবে, ঠিক আছে। যোগ করি। প্রথম হচ্ছে আমাদের ৩৬,০০০ টাকা হচ্ছে আমাদের যন্ত্রপাতি, এরপর যোগ করছি আমরা ইজারা সম্পদ হিসেবে ৭২,০০০ টাকা, আমাদের বিনিয়োগ হচ্ছে ৮০,০০০ টাকা। এরপর আমরা চলতি সম্পদ বের করছি ১,৫১,৩০০, ১,৫১,৩৫০। তাহলে আমাদের মোট আসলো ৩,৩৯,৩৫০, ৩,৩৯,৩৫০। এটা হচ্ছে আমাদের মোট সম্পত্তি। তাহলে এখানে আমরা লিখব মোট সম্পত্তি। ওকে, তো আমাদের পরবর্তী পৃষ্ঠায় যাইতে হবে, আমাদের পৃষ্ঠা শেষ, মোট সম্পত্তি বের করতে। পরের পৃষ্ঠা আমরা কি করব, আমরা করব যে তোমার দায় মালিকানা সত্ত্ব বের করব, ঠিক আছে। যেহেতু আমি এখানে ঘর করিনি, তো আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি ঘরটা করার জন্য। ওকে ওকে, তো এখন আমরা মালিকানা সত্ত্ব ও দায় বের করব। তো প্রথমত মালিকানা সত্ত্বের বিবরণীতে আমরা বলছিলাম যে মালিকানা সত্ত্বটা আমরা বের করে ফেলছি। তো সেখান থেকে আমরা লিখব যে সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন, সমাপনী সমাপনী মূলধন, সমাপনী মূলধন আমরা বের করছিলাম যে ২,৭০,১৫০। সেটা আমরা এখানে লাস্ট কলামে লিখব ২,৭০,১৫০। তো এখন আমরা দায় বের করব। দায়ের মধ্যে আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে কিনা আগে আমরা দেখি, থাকলে আমরা লিখবো, আদারওয়াইজ দীর্ঘমেয়াদী দায়টা লেখার দরকার নেই। না, ওকে, ব্যাংক ঋণ বা ঋণ এরকম থাকলে আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে লিখতাম। তো যেহেতু নেই, চলতি দায় আছে, তো চলতি দায়গুলো আমরা লিখবো যে আমরা এখানে চলতি দায়। চলো চলতি দায়ের মধ্যে আমরা খুঁজি, প্রথমে কি দেওয়া আছে। প্রথমত আমাদের দেওয়া আছে পাওনাদার 25,০০০ টাকা, তাহলে সেটা আমরা লিখবো যে পাওনাদার 25,০০০ টাকা, সেকেন্ড কলাম। যদি কাজ থাকে আমরা ফার্স্ট কলাম লিখবো, ঠিক আছে। ওকে, চলো করি। তারপর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত ২১,০০০ টাকা, সেটাও আমাদের চলতি দায়, তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমাদের ২১,০০০ টাকা। এরপর আমাদের এখানে দেওয়া আছে যে তোমার কি প্রদেয় নোট, রাইট, প্রদেয় নোট। চলো লিখি। হ্যাঁ, তো প্রদেয় নোট আমাদের এখানে দেওয়া ছিল কত টাকা, প্রদেয় নোট হচ্ছে আমাদের ৮,০০০ টাকা, তাহলে এখানে আমরা লিখবো ৮,০০০ টাকা। এরপর আমাদের আর কি কি দেওয়া আছে, চলো দেখি। যেমন এখানে বেতন বকেয়া ছিল ২ মাসের, এটা হচ্ছে আমাদের বকেয়া বেতন।
মানে বেতনের টাকাটা 2 মাসের বকেয়া রয়েছে, এখনো টাকাটা দিইনি, দিতে হবে, এটাই আমাদের দায়। তাহলে বকেয়া বেতন 2 মাসের আমাদের কি হবে? দায় হবে। তাহলে বেতন ছিল এখানে কত টাকা? বেতন ছিল 20,000 টাকা 10 মাসের, 1 মাসের হবে 2,000 টাকা, 2 মাসের হবে কত? 2 মাসের বকেয়া ছিল, 2 মাসের হবে 4,000 টাকা বকেয়া ছিল। তারপর দেখি আমাদের আর কি, কি আছে? যেমন এখানে উপভাড়া। উপভাড়াটা মানে এখানে উপভাড়া হচ্ছে আয়, ঠিক আছে? আয় মানে 2 বছরের জন্য নিছি। তাহলে এই বছরটা তো আমি বিশদের বিবরণীতে দেখে ফেলছি। বাকি যে 1 বছর এটা আমাদেরকে অগ্রিম দিছে না? তো অগ্রিম আয় সেটাও আমাদের একটা দায়। ঠিক আছে? তো অগ্রিম আয়টা আমাদের এখানে লিখতে হবে যে অগ্রিম উপভাড়া। অগ্রিম উপভাড়া। চলো। তো অগ্রিম উপভাড়া ছিল এখানে 20,000 টাকা। 1 বছরের জন্য 10,000 টাকা। 10,000 টাকা আমরা আয় হিসেবে দেখাই ফেলছি। আয় হয়ে গেছে। আর 1,000 টাকা আমাদের অগ্রিম থাকলো। সরি 10,000 টাকা অগ্রিম থাকলো, সেটা আমরা এখানে লিখব। তারপর দেখি আমাদের এখানে কি, কি দেওয়া আছে আর। সমন্বয়ে তো কোনো দায়ই নেই। ওকে। আরেকবার চেক দিই আমাদের এখানে কিছু আছে কিনা। না। তো আর কোনো দায় নেই। তো এতটুকু হচ্ছে আমাদের দায়। তো আমরা এখন এগুলো যোগ করব। চলো যোগ করি। হ্যাঁ, তো প্রথম হচ্ছে 25,000 টাকা। তারপর হচ্ছে যে আমাদের 21,000 টাকা। তারপর হচ্ছে আমাদের 8,000 টাকা। তারপর হচ্ছে 4,000 টাকা। এরপর হলো 10,000 টাকা। সবগুলো যোগ করার পর আমাদের এখানে আসছে 68,000। 68,000 টাকা। ওকে, ঠিক আছে। তো এবার আমরা এখন দুইটা যোগ করব। তো প্রথমটা ছিল আমাদের 2,70,150 টাকা। সরি, 2,70,150 টাকা প্লাস এখানে হচ্ছে আমাদের 68,000 টাকা। তাহলে আমাদের 2,38,150। এর আগে আমাদের সম্পদে কত আসছিল আমরা একটু সেটা দেখি আগে। সম্পদে আসছিল 2,39,350। তার মানে এখানে হেরফের হচ্ছে আমাদের কত? হেরফের হচ্ছে আমাদের 2,39,350। 350। তো 1,200 টাকার হেরফের হচ্ছে। তো কোথায় হয়তো 1,200 টাকার আমাদের ভুল হয়েছে। তাহলে আমরা খুঁজে বের করি যে আমাদের 1,200 টাকা কোন জায়গায় ভুল। ঠিক আছে? ওকে, চলো দেখি 1,200 টাকা আমার কোন জায়গায় ভুল। 1,200 টাকা। ওকে, আমি ভুলটা উদ্ঘাটন করতেছি, তারপর আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো এতক্ষণ স্কিপ রাখি। তো আমরা আমাদের ভুল খুঁজে পাইছি যে কোথায় আমাদের ভুল হয়েছে। চলো আমরা দেখি যে এখানে আমাদের অপ্রত্যাশিত ক্ষতি হয়েছিল আমাদের কত? ক্ষতি হয়েছিল আমাদের 1,200 টাকা, যেটা আমাদের হিসাবভুক্ত হয়নি। তো যেহেতু ক্ষতি হয়েছে এটা অন্যান্য ব্যয়ে দেখাইলাম। তো যেহেতু আমাদের টাকা ক্ষতি হয়েছে, তো আমাদের নগদ টাকা কমে যাবে না? ইয়েস। তো এখানে আমার নগদ টাকাও কমে যাবে, যেটা আমি এখানে দেখাইনি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে আমাদের 25,000 টাকাটা আমরা 25,200 টাকা এখানে লিখি, বিয়োগ করি আমরা অপ্রত্যাশিত ক্ষতি। অপ্রত্যাশিত ক্ষতি। তো বোঝার জন্য এখানে লিখি, তোমরা একটু ঠিক মতো লেখো। ঠিক আছে? তো এখানে যে 1,200 টাকা আমাদের কি যাবে? বাদ যাবে অপ্রত্যাশিত ক্ষতি থেকে। ওকে, তাহলে আমরা 25,200 থেকে 1,200 টাকা বাদ দিলে যাবে 24,000 টাকা। ওকে, তাহলে এখানে আমাদের 1,200 টাকা হেরফের হলো। তাহলে এখানে আমাদের 1,000 টাকা কমে যাবে, 1,200 টাকা কমে যাবে। তাহলে এখানে আমাদের কত হবে? আচ্ছা, এখানে কমাই আগে। 1,000 যেহেতু 200 টাকা কমবে, তাহলে 1,000 থেকে 0 বানিয়ে দিলাম। 203 থেকে 200 টাকা কমে যাবে, তাহলে আর 100 টাকা থাকবে। 150। তাহলে এখান থেকে 1,000 টাকা কমে যাবে, 30,000। এখানে 200 টাকা কমে যাবে, 250। ঠিক আছে? আর 30,200, সরি, আর 200 না, সরি সরি, মিস্টেক হয়েছে আবার। এখানে এটা এক কিন্তু। ঠিক আছে? এখানে 3,39,000 ছিল, 1,200 টাকা কমবে, তার মানে 1,000 টাকা কমে যাবে, 38,000। আর 300 টাকা ছিল, 1,200 টাকা মানে 200 টাকা কমে যাবে, আর 100 টাকা 150 টাকা। ইয়েস, 38,150। আর এদিকেও আমাদের বেরিয়েছে, এ দুটো যোগ করলে যে আমাদের 3,38,150। 3,38,150 এবং 3,38,150। তাহলে আমাদের বিশদ বিবরণী, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী মিলে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।